আমার যদি খুব ভুল না হয় তারিখটা ছিল হচ্ছে 17th of July, সালটা ছিল 2023। 17th of July 2023 বিজেপি বিপক্ষে মানে বিজেপির বিপক্ষে ধর্ম নিরপেক্ষ জোট যেটা তৈরি করা হলো সেই জোট হচ্ছে ইন্ডিয়া, INDIA, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স, INDIA। এবার এই জোটে যারা আছেন তারা সেটা যেরকম দক্ষিণ ভারতীয় বেশ কিছু অবিজেপি রাজনৈতিক দল আছেন যাদের মূলত স্ট্যান্ড হচ্ছে বিজেপির এগেনস্টে। তার মধ্যে আপনি জানেন যে মল্লিকার্জুন খার্গে, যে কংগ্রেসের সভাপতি, ন্যাশনাল প্রেসিডেন্ট, তিনি হচ্ছেন চেয়ারপারসন। ফাউন্ডার মেম্বার যারা রয়েছেন এই জোটের তাদের মধ্যে মল্লিকার্জুন খার্গে, রাহুল গান্ধী, নীতিশ কুমার, মমতা ব্যানার্জি, অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদব, ডি রাজা, ফারুক আবদুল্লাহ, হেমন্ত সোরেন, লালু প্রসাদ যাদব, মেহবুবা মুফতি, MK স্ট্যালিন, শরদ পাওয়ার, সীতারাম ইয়েচুরি অ্যান্ড উদ্ধব ঠাকরে। দে আর দ্য ফাউন্ডার মেম্বার। এরা মিলে তৈরি হলো INDIA জোট। অর্থাৎ কংগ্রেস এবং তৃণমূল তারা পাশাপাশি থেকে, কংগ্রেস মানে জাতীয় কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস, তারা পাশাপাশি থেকে একটি জোট তৈরি করলেন যেটা হচ্ছে অবিজেপি এবং অসাম্প্রদায়িক জোট, যার নাম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স, দ্যাট ইজ INDIA, ইন্ডিয়া। এই জোট কিন্তু শুরু হলো কবে? 17th of July ইন দ্য ইয়ার অফ 2023। আর এর পরের থেকে দু চারটে বৈঠকের পরে জোটের ছবিটা অস্পষ্ট হয়ে গেল সারা ভারতবর্ষের মানুষের সামনে, রাদার অনেকটা বেশি অস্পষ্ট হলো বাংলার মানুষের সামনে। অর্থাৎ পশ্চিমবঙ্গের এই রাজনৈতিকভাবে কনসিয়াস যে মানুষ, তাদের কাছে অস্পষ্ট হয়ে গেল জোট ছবিটা। কেন আপনি আমায় জিজ্ঞেস করতে পারেন। কারণ এর মধ্যে অধীর রঞ্জন চৌধুরী, যিনি আমাদের বাংলা কংগ্রেসের সভাপতি, তিনি একাধিক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজ্য চালনা তার এগেনস্টে কথা বললেন মঞ্চে দাঁড়িয়ে। কংগ্রেসের বেশ কিছু নেতা, তার মধ্যে আজকে আই এম ফিলিং ভেরি গ্ল্যাড, কারণ সুমন রায় চৌধুরীর মতো নেতা, কৌস্তব বাগচির মতো নেতা, তারা বেরিয়ে আসলেন। মানে কৌস্তব বাগচি তো বেরিয়ে আসলেন, সুমন রায় চৌধুরী স্টিল প্রেজেন্ট ইন কংগ্রেস, ন্যাশনাল কংগ্রেস, বেরিয়ে আসলেন। এবং একটা অদ্ভুত একটা কনফিউশন তৈরি হলো বিশেষত মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে একাধারে তুলোধনা করতে শুরু করলেন CPM এবং কংগ্রেসকে। এই যখন ইতিবৃত্ত, এর মধ্যে দেখুন আজকের দিনে দাঁড়িয়ে আমাদের 4 দফা ইলেকশন হয়ে গেছে, 4টে ফ্রেজ ইলেকশন হয়ে গেছে আউট অফ 7। হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বলতে শুরু করলেন আমরা কিন্তু জোটের সঙ্গে আছি। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেরকম একটা আনপ্রেডিক্টেবল, মমতা বন্দ্যোপাধ্যায় ইজ অলওয়েজ আনপ্রেডিক্টেবল, কখন কি করছেন, কখন কি বলছেন। ন্যাচারালি দলের মধ্যেও অনেকে বলেন যে দিদির মুড অনুযায়ী দিদি চলেন, দিদির মর্জি, এটা রাজনৈতিকভাবে তার মর্জি অনুযায়ী তিনি চলেন, মর্জি কা মালিক মমতা ব্যানার্জি। তিনি হঠাৎ করে বলা শুরু করলেন আমরা জোটের পক্ষে আছি। কংগ্রেস কনফিউশনে ছিল। এর মধ্যে এখানে অনেক কংগ্রেস লিডার নানান কথা বলেছেন। এখানে জয়রাম রমেশ, তিনি কিন্তু কন্টিনিউ জোটের কথা বারবার করে বলছিলেন যে আমরা জোটের পক্ষে আছি বা জোটের পক্ষে আমরা সবাই মিলে একসঙ্গে রয়েছি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এতটা অ্যাগ্রেসিভ মঞ্চে অ্যাটিটিউড শুরু করে দিলেন, কংগ্রেসকে পরপর র্যান্ডম আক্রমণ শুরু করলেন। এতে আমাদের যারা এখানকার যারা কংগ্রেস কর্মী, তারাও দেখলেন যে না, তাহলে মনে হয় আমাদের জোট শেয়ারতে হচ্ছে না। কিন্তু মমতা ব্যানার্জি যেই একটু হাত তুললেন, আমি জানি না তিনি সুযোগ সন্ধানী হিসাবে হাত তুললেন কিনা বা কংগ্রেসকে বললেন কিনা, কিন্তু কোথাও না কোথাও আনপ্রেডিক্টেবিলিটির একটা এক্সাম্পল সামনে আবার আসলো, আমি জোটে আছি। আর তারপর যেটা হলো সেটা নিয়ে আজকের অনুষ্ঠান আমরা করব। আগে প্রথম আপনাদেরকে প্রতিবেদন দেখাই, কারণ আমাদের সঙ্গে আজকে গেস্টরা এসে উপস্থিত হন, তারপরে অবশ্যই আমরা আলোচনায় যাব। কিন্তু প্রথম এই যে জোট কনফিউশন এবং এই যে সর্বভারতীয় ক্ষেত্রে জোটের ভবিষ্যৎ, এটা নিয়ে আজও মানুষ, যখন 4 দফা ভোট অলরেডি হয়ে গেছে, পশ্চিমবঙ্গে 24টা লোকসভা কেন্দ্রের বাকি আছে, বাদ বাকিগুলো হয়ে গেছে, এখনও পর্যন্ত একটা দ্বিধাদ্বন্দ্ব। ঠিক এই সময়কার দাঁড়িয়ে আজকের এই অনুষ্ঠান করছি। কেন করছি আপনারা বুঝতে পারবেন, বাট ফার্স্ট আপনারা আগে দেখুন আজকের প্রতিবেদন। দেখুন,
জোট খোঁট নাকি ঘোটে জোট? আহা কি বিড়ম্বনা! নাবিশ্বাস অবস্থা ভারতের শতাব্দী প্রাচীন দল কংগ্রেসের। কেন্দ্রে মোদী বিরোধী ইন্ডিয়া জোট করতে গিয়ে কার্যত লেজে গোবরে অবস্থা হাত শিবিরে। পরিস্থিতি এমন, শরিকদের মন পেতে গৃহদ্বন্দ্বকেও সাড়ম্বরে বরণ করতে হচ্ছে কংগ্রেসের হাইকমান্ডকে। अब रही बात अधीर रंजन चौधरी की, अधीर रंजन चौधरी निर्णय लेने वाले नहीं, निर्णय लेने वाले हम हैं, कांग्रेस पार्टी है, हाईकमांड है, इसीलिए वो हम जो निर्णय लेंगे वही सही होगा। मैंने कहा कि हाईकमांड हम हैं, हम जो तय करेंगे फॉलो करें, अगर कोई फॉलो नहीं करता तो वो बाहर जाएगा। কিন্তু এমন কি পরিস্থিতি হলো যার কারণে প্রদেশ কংগ্রেস সভাপতি সম্পর্কে কড়া বার্তা দিতে হলো কংগ্রেস সভাপতিকে? অধীর চৌধুরীর নেতৃত্বাধীন প্রদেশ কংগ্রেস যতই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা জারি রাখুক, সর্বভারতীয় কংগ্রেস যে এখনো মমতার প্রতি নমনীয় তা কার্যত ফের স্পষ্ট হলো মল্লিকার্জুন খার্গের মন্তব্যে। কিন্তু এই অন্তর্কলহ যাকে নিয়ে, তিনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জোট নিয়ে বারংবার অবস্থান বদলে ফের জোট নিয়ে বার্তা দিয়েছিলেন মমতা। প্রথম দিকে কংগ্রেস হাইকমান্ড মমতার মুখাপেক্ষী থাকলেও বাংলায় একাই লড়ার সিদ্ধান্ত নেন মমতা। বারংবার নিশানা করেন বাংলার বাম কংগ্রেস নেতৃত্বকে, যার পাল্টা দিতেও দেখা গিয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে। বাংলায় বাম কংগ্রেসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো সম্পর্ক না থাকলেও সর্বভারতীয় স্তরে বিষয়টা যে তা নয় তাও স্পষ্ট করে দিয়েছিলেন মমতা, যার অর্থ মোহাম্মদ সেলিম অধীরদের বিষয়ে তৃণমূলের আপত্তি থাকলেও খার্গে সীতারাম ইয়েচুরিদের বিষয় তা নেই। আর এখানেই রাজনৈতিক মহলের ধারণা শুধুমাত্র রাজনৈতিক স্বার্থেই এই কৌশল নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। অনেকেই আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসের প্রতি পুরনো আক্রোশের কথাও মনে করিয়ে দিচ্ছেন। তাই কি প্রদেশ কংগ্রেসের সঙ্গে সর্বভারতীয় কংগ্রেসের আড়াআড়ি বিভাজনের কৌশল মমতার? প্রশ্নটা উঠছেই। রাজনৈতিক মহলে এই চর্চা হলেও তৃণমূল সুপ্রিমোকে তুষ্ট করতে এখনো মরিয়া কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। ममता जी पहले तो उन्होंने ये कहा कि हम बाहर से सपोर्ट करते हैं, ये पहले से भी हुआ, बहुत से पार्टियां बाहर से सपोर्ट करते आते हैं। जैसा कि यूपीए गवर्नमेंट था पहले तो 2004 में, तो बाहर से सपोर्ट कर रहे थे कम्युनिस्ट। अब उन्होंने ये कहा है, लेकिन रिसेंटली और एक स्टेटमेंट उनका आया है कि अगर सरकार बनती है तो सरकार में हम शामिल हो जाएंगे। तो ন্যাচারালি वो गठबंधन के साथ है, ये स्पष्ट है। কিন্তু বাংলার প্রেক্ষাপটে দাঁড়িয়ে কংগ্রেস হাইকমান্ড যে অবস্থান নিচ্ছে তাতে যে খুশি নয় তৃণমূল স্তরের কংগ্রেস কর্মীরা তা বিভিন্ন ঘটনা প্রবাহ থেকেই স্পষ্ট। আর এখানেই প্রশ্ন উঠছে, দুর্দিনে নিজের দলের পাশেই না দাঁড়িয়ে মমতাকে সন্তুষ্ট রাখার কৌশল কি রাজনৈতিক দৈন্যতার পরিচয় নয়? যদিও এই পরিস্থিতিতেও নিজের অবস্থানে অনড় প্রদেশ কংগ্রেস সভাপতি। আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা, কংগ্রেসকে কেউ খতম করবে আমি তাকে খাতির করবো তা তো হতে পারে না। আমার বিরোধিতার মধ্যে কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই, আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা, আমার বিরোধিতা পশ্চিমবঙ্গে আমার পার্টিকে রক্ষা করার জন্য লড়াই। এই লড়াই আমি কোনোভাবেই থামাতে পারি না, কারণ আমি পার্টির একজন প্রতিষ্ঠাতা। মোদী বিরোধিতায় জোটের এই অবস্থা দেখে মুচকি হেসে রাজ্যবাসী বলছে, চাই না এমন নির্বাচন, চাই না এমন ভোট যেখানে মানুষেরা নয় একজোট। ক্যালকাটা নিউজ। একটা জিনিস আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই, আমাদের আজকে স্টুডিওতে আজকেই জামিনে মুক্ত মাম্পি দাসের আসার কথা রয়েছে। এবার আমরা প্রথম দিকে এই জোট সমীকরণটা একটু আলোচনা করি, তারপর মাম্পি দাস আসলে আমরা সন্দেশখালী ইস্যুতে আসবো তখন, এবং বিস্তারিত আমরা সেই সময় আলোচনা করব সেটা নিয়ে। মল্লিকার্জুন খার্গের যে বক্তব্য, মল্লিকার্জুন খার্গে হচ্ছেন ন্যাশনাল কংগ্রেসের সর্বভারতীয় প্রেসিডেন্ট, সভাপতি, তার বক্তব্য তিনি কি বলছেন আজকে একবার আপনাদেরকে একবার দ্রুত শোনাই, যেটা নিয়ে সংশয় তৈরি হয়েছে বলে আমার মনে হয়। রাজনীতির অলিন্দ এটা নিয়ে কাটাছেড়া করা উচিত, আলোচনা করা উচিত বলে আমার মনে হয়। দেখাবো কি বলেছেন মল্লিকার্জুন খার্গে, শুনুন। ममता बनर्जी ने कहा कि इंडिया गाड़ी की सरकार बनती है तो वो आउटसाइड सपोर्ट देंगी। इस पे कांग्रेस लीडर अधीर रंजन ने कहा कि वो ममता पर भरोसा नहीं करते, आगे जाकर वो बीजेपी के भी साथ जा सकती हैं। खड़गे सर, आपका जवाब। अब ममता जी पहले तो उन्होंने ये कहा कि हम बाहर से सपोर्ट करते हैं, ये पहले से भी हुआ, बहुत से पार्टियां बाहर से सपोर्ट करते आते हैं। जैसा कि यूपीए गवर्नमेंट था पहले तो 2004 में, तो बाहर से सपोर्ट कर रहे थे कम्युनिस्ट।
अब उन्होंने ये कहा है, लेकिन रिसेंटली और एक स्टेटमेंट उनका आया है कि अगर सरकार बनती है तो सरकार में हम शामिल हो जाएंगे। तो नेचुरली वो गठबंधन के साथ है, ये स्पष्ट है। अब रही बात अधीर रंजन चौधरी की, अधीर रंजन चौधरी निर्णय लेने वाले नहीं, निर्णय लेने वाले हम हैं, कांग्रेस पार्टी है, हाईकमांड है, इसीलिए वो हम जो निर्णय लेंगे वही सही होगा। सर, क्योंकि वो कांग्रेस लीडर हैं, उनका व्यू अलाइन नहीं हो रहा है पार्टी लाइन के साथ। नो, देखो अलाइन नहीं हो रहा, ये नहीं हो रहा कि मैंने कहा कि हाईकमांड हम हैं, हम जो तय करेंगे फॉलो करें। अगर कोई फॉलो नहीं करता तो वो बाहर जाएगा। এই অধীর রঞ্জন চৌধুরী শুধু পশ্চিমবাংলার প্রদেশ কংগ্রেসের সভাপতি নন, তিনি হচ্ছেন সংসদের নেতা, সংসদের যে কংগ্রেসের যে বিরোধী দল তার নেতা, সংসদীয় নেতা অধীর রঞ্জন চৌধুরী। এবং এই অধীর রঞ্জন চৌধুরী সম্পর্কে বলছেন হচ্ছে মল্লিকার্জুন খার্গে, জাতীয় কংগ্রেসের সভাপতি, সর্বভারতীয় সভাপতি, তিনি বলছেন। পাল্টা অধীর বাবু কিন্তু নীতি আদর্শের কথা বলছেন। অধীর রঞ্জন চৌধুরী বলেছেন নীতির কথা। কি বলেছেন অধীর রঞ্জন চৌধুরী আজকে একেবারে এই বক্তব্যের পর? তার প্রতিক্রিয়া এসছে আমাদের কাছে, শুনুন। আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা, কংগ্রেসকে কেউ খতম করবে আমি তাকে খাতির করবো তা তো হতে পারে না। আমার বিরোধিতার মধ্যে কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই, আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা, আমার বিরোধিতা পশ্চিমবঙ্গে আমার পার্টিকে রক্ষা করার জন্য লড়াই। এই লড়াই আমি কোনোভাবেই থামাতে পারি না, কারণ আমি পার্টির একজন ফুড সোলজার। পার্টির সৈনিক বলে বলছেন অধীর রঞ্জন চৌধুরী। আর কয়েকদিন আগে যে বক্তব্যের প্রেক্ষিতে হঠাৎ করে দিল্লিতে বসে জাতীয় কংগ্রেসের নেতারা ভাবলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বাইরে নয়, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ভেতরে থাকতে চান, মানে বাইরে থেকে সাপোর্ট নয়, এক্সটার্নাল সাপোর্ট নয়, একেবারে সরকারের অংশীদার হতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। যদি বিজেপি বিরোধী জোট সরকার তৈরি করে মমতা সরকারে থাকতে চান। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিন একবার দ্রুত আপনাদের সামনে শোনাই, শুনুন। অল ইন্ডিয়া লেভেলে অনেকে আমায় ভুল বুঝেছে, আমি বলেছি বাংলায় কোনো জোট নেই, কিন্তু ইন্ডিয়ায় যে জোটটা ওটা আমি তৈরি করেছিলাম, ওই জোটটা দিয়ে আমরা সরকার তৈরি করব, আমরা জোটে থাকব, জোটে আছি আমরা। এখানকার সিপিএম নেই, এখানকার কংগ্রেস নেই, কিন্তু অল ইন্ডিয়া লেভেলে ইন্ডিয়া জোট আমি তৈরি করেছিলাম এবং ইন্ডিয়া জোটে আমরা থাকব, ভুল বোঝাবুঝির ব্যাপার নেই। দেখুন, একটা জায়গা আমি প্রথমেই আপনাদেরকে পরিষ্কার করে দিই। মমতা বন্দ্যোপাধ্যায় এই ছোট্ট বক্তব্যের ক্লিপসে দুবার বললেন আমি এই আইএনডিআইএ জোট আমি তৈরি করেছি, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি জোট। এবং সেখানে কংগ্রেস ও অন্যান্য রাজনৈতিক দল, আপনাদেরকে দ্রুত নামগুলো বলি, এখানে যারা ফাউন্ডার মেম্বার আমি জাস্ট বললাম, মল্লিকার্জুন খার্গে, রাহুল গান্ধী, নীতিশ কুমার, মমতা ব্যানার্জি, অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদব, ডি রাজা, ফারুক আবদুল্লাহ, হেমন্ত সোরেন, লালু প্রসাদ যাদব, মেহবুবা মুফতি, এম.কে. স্ট্যালিন, শরদ পাওয়ার, সীতারাম ইয়েচুরি এবং উদ্ধব ঠাকরে। কিন্তু এদের প্রত্যেকের অস্তিত্ব অস্বীকার করে মমতা বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ বলেছে অরবিন্দ কেজরিওয়াল, আই হ্যাভ সেড অরবিন্দ কেজরিওয়াল, এরা সবাই মিলে যে জোটটা তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একাধারে আজ থেকে ঠিক এখন থেকে ঠিক 48 ঘন্টা আগে, মানে যে বাইট শোনালাম সেটা হচ্ছে 16/5/2024 বাইট, শেষ যে ভোট 20 তারিখের ভোট প্রচারে উনি বলেছেন উনি জোট তৈরি করেছেন। তার মানে অরবিন্দ কেজরিওয়াল করেননি, কংগ্রেস রাহুল গান্ধী করেননি, অন্যান্য লালু প্রসাদরা করেননি, বা এম.কে. স্ট্যালিন করেননি, উনি জোট তৈরি করেছেন এবং উনি সরকারের অংশীদার হতে চাইছেন একেবারে ভেতরে থেকে। অন্যদিকে এই যে অধীর রঞ্জন চৌধুরীর ছবিটা বাংলার মানুষের কাছে পরিষ্কার, আজ পর্যন্ত আদ্যন্ত কংগ্রেস, ডেফিনেটলি কংগ্রেসের সঙ্গে তৃণমূলের 2011-তে বিধানসভাতে জোট ছিল। আমি কতটা অধীরবাবু মন থেকে মেনেছিলেন বা মানেননি জানি না, তবে তুলনামূলকভাবে ক্ষতিগ্রস্ত বাম সরকারের পতন ঘটানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস তারা একত্রিত হয়েছিলেন এবং 2011-তে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে একজোট হয়ে তারা লড়াই করেছিলেন। অধীর রঞ্জন চৌধুরী আগে এবং তারপরে কন্টিনিউয়াসলি অন্তত পক্ষে বাংলার কংগ্রেস রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অপশাসনের বিরুদ্ধে কথা বলেছেন। রাজনৈতিক অপশাসন, এমনকি আপনাদেরকে আমি স্পেসিফিক শব্দ ব্যবহার করি, মমতা বন্দ্যোপাধ্যায়কে গদ্দার বলেও উক্তি করতে অধীর রঞ্জন চৌধুরীর গলা কাঁপেনি। কি বলেছিলেন অধীর সেদিন একবার আপনাদেরকে একবার শোনাই, দ্রুত শুনুন। জানি না মমতা ব্যানার্জি কোথায় কি বলেছে,
তবে ঘটনা প্রবাহ বলেছে এই মমতা ব্যানার্জি আজ ইন্ডিয়া জুটের কথা বলছে, এটা শুনতে আমার ভালো লাগছে। কারণ মমতা ব্যানার্জি যেটা বুঝতে পারছে আগামী দিনে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে। মমতা ব্যানার্জির এই কথার মধ্যে দিয়ে এটা কিন্তু একটা ইন্ডিকেশন। তাই এখন থেকে ইন্ডিয়া জোট যেন আর তাকে ধাক্কা না মারে, আর গলা ধাক্কা দিয়ে বার করে না দেয়, তার জন্য এখন থেকে যাকে বলে লাইন লাগানো, সে লাইন লাগাচ্ছে। কেন? তো গাদ্দার নাম্বার 1 মমতা ব্যানার্জি, গাদ্দার নাম্বার 2 মমতা ব্যানার্জি, গাদ্দার নাম্বার 3 মমতা ব্যানার্জি। এবার আপনাদেরকে বলি যে কংগ্রেস আর তাহলে তৃণমূল কাছাকাছি আসলো কেন? 34 বছরের বাম শাসনে যদি কোনো রাজনৈতিক দল সব থেকে বেশি অত্যাচারিত হয় বামেদের কাছে, অভিযোগ, আমি আবারও বলছি, বামেরা, তাপসদা বলবেন দেবাশিস তুমি দেখেছো অত্যাচার হয়েছে বা কি হয়েছে, কি তথ্য আছে, আমি বলছি যদি কোনো রাজনৈতিক দল অত্যাচারিত হয়ে থাকে বামেদের কাছে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। পরিষ্কার তৃণমূল, সেটা হচ্ছে কংগ্রেস। কারণ কংগ্রেসের প্রথম থেকেই সিপিএম এর বিরোধিতা করেছে এবং তার পরবর্তী সময়ে যখন কংগ্রেসের সঙ্গে এই যে মধুচন্দ্রিমাটা ছিন্ন হয়ে গেল, তারপরেও একাধিক সময় কংগ্রেসের, মানে আজও আমার মনে পড়ে, সুমনদার সামনে রয়েছেন, অনেকেই আমাদের দর্শকরা রয়েছেন, ফুলচাঁদ শেখ এই পঞ্চায়েত নির্বাচন, এই যে সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচন বাংলায় প্রথম যে 53 জন খুন হয়েছেন এখনো পর্যন্ত যা স্ট্যাটিস্টিক্স রয়েছে, তাতে প্রথম বলি হলেন ফুলচাঁদ শেখ, পরিযায়ী শ্রমিক, গুলি লাগলো বুকে, মারা গেল কংগ্রেস কর্মী। আরও একাধিক কংগ্রেস কর্মী, সুমনদা বলবেন, তাদের মৃত্যু হয়েছে, রক্ত ঝরেছে। আর একেবারে এই বাংলায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের চোখে চোখ রেখে যদি কেউ সরাসরি বিরোধিতা করে থাকেন কংগ্রেসের তরফে, মাথা উঁচু করে, সেটা হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী, এই বিষয়ে কোনো ডাউট নেই। তাহলে এই যে লয়াল লিডার, এই যে লয়াল লিডারশিপ, যারা বাংলায় রক্ত ঝরাচ্ছে, মার খাচ্ছে, পেটাচ্ছে, তাদেরকে ধরে জেলে ভরে দিচ্ছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে বিভিন্ন সময়, কখনো বাম কখনো তৃণমূল জমানা, কারণ কংগ্রেস তো কখনোই রুলিং পার্টি হয়ে বাংলায় আসেনি। যে লোকটা মাথা উঁচু করে লয়ালিটির সঙ্গে দলটা করলো কংগ্রেসের, আজকে হাইকমান্ড বলছে যে আমার মনের সঙ্গে কথার সঙ্গে না মিললে সে দল থেকে বাইরে বেরিয়ে যেতে পারে। দিস ইজ আ কোয়েশ্চেন অফ লয়ালিটি। অর্থাৎ একজন প্রদেশের নেতা, তার মানে আজকে সুমন রায় চৌধুরী কিছু বললে যে কোনো সময় দিল্লি থেকে ফোন করে সুমনদাকে দল থেকে বার করে দিতে পারে। এবং এই যে দলগত অস্বস্তি, অশান্তির বলি হচ্ছে কৌস্তব বাগচি, ডেডিকেটেড ইয়াং কংগ্রেস পলিটিক্যাল লিডার, আজ তিনি বিজেপিতে। কেন? তার কারণ হচ্ছে এই দলগত অস্বস্তি। অধীর রঞ্জন চৌধুরী টানা 5 বারের সাংসদ, অর্থাৎ 25 বছর ধরে তিনি মেম্বার অফ পার্লামেন্ট এবং এখন তিনি সংসদের বিরোধী দলের নেতা, বিরোধী নেতা সংসদে। অধীর রঞ্জন চৌধুরী 6ষ্ঠবারও জিতবেন বলে কংগ্রেস কর্মীরা অনেকে মনে করছে, কিন্তু প্র্যাকটিক্যাল ফ্যাক্ট হচ্ছে এটা, অধীরবাবু তার লোকসভায় জিতবেন, লোকসভা কেন্দ্রে জিতবেন, সেটা কি কংগ্রেসের হাত চিহ্নের জোরে, জাতীয় কংগ্রেসের জোরে, নাকি অধীর ক্যারিশমায়? আর এই অধীর ক্যারিশমাকেই কি মানতে পারছে না সেন্ট্রাল কংগ্রেস? তাই কি এটাও একদিকে যেমন সত্য, মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার কংগ্রেসকে আক্রমণ করেছেন, তার কিছু ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাবো। দেখিয়ে মোহাম্মদ শাহিন আমাদের সঙ্গে রয়েছেন, শাহিনের কাছে যাব। সম্প্রতি অতীতে ভোট মঞ্চ থেকে, প্রচার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বেলাগাম আক্রমণ, একাধারে বাম একাধারে কংগ্রেস, দেখুন। নিজে জিতবে না জানে খুব ভালো করে, বলছে অ্যাকাউন্ট ফ্রিজ করেছে তাই টাকা নেই। একটা অ্যাকাউন্ট ফ্রিজ করেছে, এটাও করা উচিত হয়নি, আমি এটাকে সমর্থন করছি না। তোমাদের টাকার অভাব, কংগ্রেসের টাকার অভাব। তেলেঙ্গানায় অত বড় খনির ওখানে ক্ষমতায় কারা আছেন? কর্ণাটকে কারা আছেন এখনো জিতেছেন? ঝাড়খণ্ডে যৌথভাবে কারা আছেন? তামিলনাড়ুতে যৌথভাবে কারা আছেন? হিমাচলে গভর্নমেন্ট কাদের আছে? আমাদের তো একমাত্র বাংলা। তা সত্ত্বেও আমরা এসব করি না, কিন্তু যারা করার তারা করে, আর আমরা করি না বলে আমাদের নামে বদনামটা বেশি করে করে। যারা সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছিল আদর্শকে সামনে রেখে, আজকে কংগ্রেস সমর্থক কর্মীরা কি দেখছেন? প্রায় 1 লক্ষের বেশি কংগ্রেস তৃণমূল সমর্থক নিজের জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন। সিপিএম এর হাড়মাদরা হাত কেটে দিয়েছে, পা কেটে দিয়েছে। আমতার কেন্দুয়াতে ঘণ্টেশ্বর বাগ বলে একজন ব্যক্তি আছে,
হাত চিহ্নে ভোট দিয়েছিল বলে সিপিএম এর হাড়মাদরা হাত কেটে দিয়েছিল। আর তার নেতা অধীর চৌধুরী আজকে এই টেক্সটাইল মোড়ে মোহাম্মদ সেলিমের হাত ধরে গলায় কাস্তে হাতুড়ির উত্তরীয় পড়ে মিছিল করছে। কাস্তে হাতুড়ি তারার সাথে মিশে গেছে অধীর চৌধুরীর কাটা হাত। আর আদর্শ বিসর্জন দিয়ে অধীর বাবু খাচ্ছে সাইবাড়ির রক্তমাখা ভাত। আমি দেখাতে চাইছি সীতারাম ইয়েচুরি এই জোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান নিয়ে কি বলেছিলেন বা তৃণমূল কংগ্রেসকে নিয়ে কি বলেছিলেন। সীতারাম ইয়েচুরি কি বলেছিলেন একবার আপনাদেরকে শোনায়। তাপসদা, তারপর আবার আপনার কাছে যাব, আপনি একটু শুনে নিন কি বলেছেন আপনার সেন্ট্রাল লিডার, শুনুন। আমি যেটা বললাম আপনাকে, অনেক মাস থেকে ও ইন্ডিয়াকে মিটিংসে আসছিল, এখনই বলছে ও ইন্ডিয়াতে আছে। আজকে তো বললো কি ইন্ডিয়াকে ওই ফর্ম করলো, ওদের জন্যই তো ইন্ডিয়া ফর্ম হলো। আর কি বলি এই যে পলিটিক্যাল নেতা এরকম ক্লেমস করে তো ওদের উপরে কমেন্ট করবার আমি কিছু দরকার নেই। কিন্তু ও যখন বলছে কি আমি বাইরে থেকে সাপোর্ট করবো, ওটা ক্লিয়ার ইন্ডিকেশন আছে কি ইন্ডিয়া ব্লককে যদি গভর্নমেন্টও ফর্ম হবে তো ও গভর্নমেন্টে পার্ট হবে না, তখনই তো বাইরের সাপোর্ট আছে। তখন গভর্নমেন্টে পার্টি হবে না তো ও গভর্नमेंट के एस्टैब्लिश करवार किरकम करवे। तो यही सब कॉन्ट्रडिक्शंस एक तरफ से वो दिखाना चाहती है इंडिया के खिलाफ नहीं है, क्योंकि इंडिया के खिलाफ होने से उसका परिणाम अलग से पड़ेगा समाज के अंदर। कई सारे तत्व जो है वो उनके समर्थन में नहीं उतरेंगे, खासतौर से माइनॉरिटीज में। और दूसरी तरफ से इंडिया के साथ पूरा जुड़ना भी नहीं चाहते हैं। বেশ।